এখন যে নেতারা বলে যে রাজপথ ছাড়ি নাই, এই রাজপথে কিন্তু খালেদাদের গাড়ির গিলাস ঠেকাতে পারছিল না স্যার। আবার সিএসএফ এর একজন সদস্য বিকট মার খেয়েছিল স্যার, এগুলো কিন্তু ইতিহাস আছে। এখন যারা পিছনে করছে এরা কদিন পর্যন্ত পিছন থেকে সরে যেতে পারে স্যার। তারেক রহমানের দ্বারা একটা সুযোগ আছিল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হওয়ার, কিন্তু করতে দেন নাই মির্জা ফখরুল ওরা বড় বড় নেতারা। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইলো ইস্টাকের জনপ্রিয়তা কিন্তু মির্জা ফখরুল তো বেশি, কিন্তু এই একটা ফাতের না, মানে ওই যে কেমনে জানি অটোপাস মেয়র বানাইতে গিয়া ইস্টাকের জনপ্রিয়তাটা খুঁজলে মির্জা ফখরুলের। আজকে হলো প্রশ্ন আমার, নির্বাচন দিলে আশা করা যায় যে বিএনপি 50% ক্ষমতায় যাবে। 100% বললাম না, যেহেতু আল্লাহর হাতে বাদ বাকি 50%, 50% বললাম। এই যে বাংলাদেশে একটা বড় সমস্যা রয়ে গেছে, রোহিঙ্গা সংকট সমস্যা রয়ে গেছে। এটা কি ইউনূস সরকার তো কোনো ম্যান্ডেট নেই আসলেই, তার কোনো মানে সীমা অনুযায়ী কয়দিন থাকবে বা কি কি করতে পারবে, কিন্তু যারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এরা কি রোহিঙ্গা সংকটটা সমাধান করতে পারবে? স্যার আপনি একজন মানে জ্ঞানী লোক, এই জন্য আপনার কাছে জাস্ট প্রশ্নটা করলাম। একটা প্রশ্ন স্যার, বিএনপির 15 সালে বিএনপি চেয়ারপারসন যখন তাবি দাওয়ালের মিটিং এ মানে ভোট চাইতে গেছিল 15 সালে নির্বাচনে সিটি কর্পোরেশনের, এখন যে নেতারা বলে যে রাজপথ ছাড়ি নাই, এই রাজপথে কিন্তু খালেদাদের গাড়ির গিলাস ঠেকাতে পারছিল না স্যার। আবার সিএসএফ এর একজন সদস্য বিকট মার খেয়েছিল স্যার, এগুলো কিন্তু ইতিহাস আছে। এখন যারা পিছনে করছে এরা কদিন পর্যন্ত পিছন থেকে সরে যেতে পারে স্যার। আসসালামু আলাইকুম স্যার, কিছু মনে করেন না স্যার। ধন্যবাদ। ইলিয়াস। জি আসসালামু আলাইকুম মারুফ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার দুইটা প্রশ্ন, বেশি না। একটা হচ্ছে তারেক রহমান দেশে আসলে কি ওনার এত নেতা এরপরে সরকারতে চাইলে ব্যক্তিগত ভাবে নিরাপত্তা কি না দিব? ওনারা আসতে দেন। এক নম্বর হচ্ছে মির্জা ফখরুল। একবার আমার যা কর না কর নাম ধরে কোনো ব্যক্তি মনে করেন রামবাবুরা ওনারা আইতে দেন। আর তারেক রহমানের দ্বারা একটা সুযোগ আছিল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হওয়ার, কিন্তু করতে দেন নাই মির্জা ফখরুল ওরা বড় বড় নেতারা। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইলো ইস্টাকের জনপ্রিয়তা কিন্তু মির্জা ফখরুল তো বেশি, কিন্তু এই একটা ফাতের না, মানে ওই যে কেমনে জানি অটোপাস মেয়র বানাইতে গিয়া ইস্টাকের জনপ্রিয়তাটা খুঁজলে মির্জা ফখরুলের। আর একটা প্রশ্ন ভাই, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। আর ওই যে রোহিঙ্গা কথা করলো যে ভাই, এটা কথা ভাই বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা খেদাইতে হলে যুদ্ধ সারা জীবনও খেদাইতে পারবো না, এলা যে সরকারে হয় মরতে হল না মারতে হল, এটা সারা জীবনও রিটার্ন পাঠাইতে পারবো না। জি ভাই। ধন্যবাদ। ইয়াকুব খান বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ধন্যবাদ আমার প্রিয় একজন আলোচক মারুফ ভাই। আসসালামু আলাইকুম মারুফ ভাই, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে তারেক রহমানের দেশে ফেরত নিয়ে আপনারা যে উদ্বেগ যে আওয়ামী লীগ হত্যা করবে, আপনার কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের চাইতে বেশি ক্ষতি বর্তমানে বিএনপির যে কিছু নেতা আছে তারা করবে কিনা? বিশেষ করে রঞ্জাত শাহ নামে একটা লোক আছে যিনি ভারতের রয়ের ফুল এজেন্ট এবং যিনি বর্তমানে সালাউদ্দিন সাহেবের ডাইনে বামে বিএনপির প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে উনি থাকছে, এবং কি উনি সেনা প্রধানের সাথে ভারতের একটা কি পূজার সাথেও জানি গিয়েছিলেন। রঞ্জিত সাহা ওনার নামটা মনে হয়, সম্ভবত একজাক্টলি আমার নামটা মনে আসছে না। তাহলে আমার প্রশ্ন হলো যে তারেক কি জিয়াউর রহমানকে যেমন হত্যা করা হয়েছিল, সেই রকম এই যে বিএনপির ভিতরে যায় এই রয়ের এজেন্ট বা ভারতের এজেন্ট যারাই আছে, বিশেষ করে আমি যদি বলি মির্জা আব্বাস বা এই সালাউদ্দিন আহমেদ বা যে গয়েশ্বর চন্দ্র রায়রা যারা রয়ের সাথে যোগাযোগ রাখছে, তারা কি বিএনপিটাকে আগামীতে হত্যা করে নতুন কোন রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করছে কিনা? আপনার কাছে আমার জানার ইচ্ছা এটা। তা যদি হয়ে থাকে তাহলে বিএনপির বর্তমান বিএনপি বা জনাব তারেক রহমানের এই জিয়াউর রহমানের গঠিত যে একটা সুনামের বাংলাদেশ ছিল, দল ছিল, বেগম খালেদা জিয়ার যে সুনামটা ছিল সেটাকে নষ্ট করার একটা চক্র বা পায় তারা করছে কিনা এরা? এই আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই, ক্যাপ্টেন রাজু ভাই, সবাইকে আমার সালাম। আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে তারেক রহমান কেন দেশে আসে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আসলে তারেক রহমানের চাইতে তো বর্তমানে জনপ্রিয় হয়েছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন। ওরাই তো আসলে মনে হয় দেশের হর্তাকর্তা বা ওরাই দেশের মালিক মনে হইতেছে।
তা ওরা কেন দেশে আসে না? ওইটা আপনার ওরা ওইটা মনে হতে পারে, কিন্তু তারা তো রাজনৈতিক দলের প্রধান নয় যে তাদের দেশে আসতে হবে। রাজনীতি তারা একটা চালায়, রাজনৈতিক বাংলাদেশের দলের রাজনীতি প্রধান, উনি দেশে আসেন না কেন সেটা হচ্ছে আলোচনা। পিনাকি রাজনীতি না আসলে কিছু রাজনীতি আসে যায় না। রাজনীতি বর্তমানে তারা চালায় ভাই। ইলিয়াস না আসলেও কিছু মনির আসে ভাই, যায় না, বাট তারেক রহমান যদি দেশে আসেন অনেক পরিবর্তন হবে, বিএনপিরও হ্যাঁ পরিবর্তন অবশ্যই, হবে, দেশের ইনশাল্লাহ রাজনৈতিক ইনশাল্লাহ প্রেক্ষাপট পরিবর্তন হবে। ইনশাল্লাহ সে বাট আসবে, নো ইনশাল্লাহ সে ওয়ান আসবে, কেয়ারস কিন্তু অ্যাবাউট পিনাকি এন্ড ইলিয়াস। সো পিনাকি আর ইলিয়াসের সাথে আমার মনে হয় না তারেক রহমানের তুলনা হতে পারে। আই থিংক কিন্তু সো। পিনাকি তো এখন বর্তমানে সরকার চালায়। পিনাকি খলিলুর রহমান পিনাকির গুরু, পিনাকি তাকে নিয়োগ সরকার দেওয়া। চালাতে পারে, সেটা চালাতে পারে, বাট আমরা বিএনপির বিষয় এবং তারেক রহমান সাহেবের বিষয় নিয়ে কথা বলছি। পিনাকি কেন আসে না, এবং উই ডোন্ট কেয়ার। জি বলেন। ক্যাপ্টেন রাজু ভাইয়ের কাছে এর আগে একবার প্রশ্ন করছিলাম যে, রাজু ভাই আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, তো সেনাবাহিনীর যারা রিটায়ার্ড অফিসাররা বেশিরভাগ এই যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে কথা বলে না। তাদের ছেলে মেয়ে, তাদের ভিসা আমেরিকা বা পশ্চিমা দেশে। আপনারা এই কারণে কি আমেরিকার বিরুদ্ধে বা পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেন না, না কি কারণে? সেটা এর আগে একবার প্রশ্ন করছিলাম, মারুফ ভাই উত্তর দেন নাই, উত্তর দিয়ে যাবেন। আর বর্তমানে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আজকে 30টা দলের মধ্যে 3টে দল বাদে বাকি সব দল ডিসেম্বরের বা তার আগে নির্বাচন চাইলো। আসলে সেই ব্যাপারে ফারুক রাজু ভাইয়ের বক্তব্যটা কি? যে মানুষ জি বেশিরভাগ নির্বাচনমুখী, 16-17 বছরে মানুষ নির্বাচন পায় না। এখন ওই হাসিনার মতো শুধু উন্নয়নের গান, এরা এখন শুধু সংস্কারের কথা বলা, মানুষের ভোটাধিকার হরণ করা, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত? ফারুক রাজু জি ভাইয়ের কাছে ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। মামুন, মামুন সাহেব আনমিউট করেন। হ্যাঁ তারেক ভাই, আপনাদের মতো দর্শক থাকলে আর আপনাদের মতো মানুষ থাকলে বাংলাদেশ কখনোই উন্নত হবে না। আপনি আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করবেন, যারা আজকে পরাশক্তি, যাদের প্রযুক্তি সারা বিশ্বের উপরে, প্রযুক্তির বলে যারা সারা বিশ্ব পরোক্ষভাবে শাসন করতেছে। আজকে বাংলাদেশের শাসনের যদি হিসেব নিকাশ করেন, এখানেও ওই আমেরিকার আধিপত্য হচ্ছে। এই আধিপত্যকে ভাঙার জন্য আমাদের যে বিষয়গুলো একান্ত জরুরি, সেটা হচ্ছে মেধা, শক্তি, সামর্থ্য, এগুলো ধীরে ধীরে অর্জন করতে হবে। এর মাধ্যমে আস্তে আস্তে আমরা আধিপত্যশীল হব। কিন্তু ভারতের আধিপত্যকে কেন আমরা বিশ্বাস করি না? এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা হুমকি। এই জন্য এই আধিপত্যকে আমরা বিশ্বাস করি না। আজকে পরোক্ষভাবে সারা পৃথিবীতে আমেরিকার একটা দৌরত্ব আছে, এই বিষয়গুলোকে অর্জন করতে হবে। আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন যে আমরা আমেরিকার বিরুদ্ধে স্যাংশন দেব, এরকমটা হলে বাংলাদেশকে আপনি ভালোবাসতে পারবেন না। যদি আপনি বাংলাদেশকে ভালোবাসতে চান, তাহলে আপনার প্রজ্ঞা, মেধা, জ্ঞান দিয়ে এই বিষয়গুলোকে অবলোকন করতে হবে। আমি স্বেচ্ছাচারিতার বলে কোনো কথা বলতে পারি না, আমি বিশিষ্ট হতে পারি না যদি আমার বিশিষ্টর খেতাবটুকু না থাকে, গুণটুকু না থাকে। আমি প্রকৃত মুসলমানও হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মুসলমানিত্ব অর্জন না হয়। আমি বাংলাদেশি ততক্ষণ পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা থাকবে না। আজকে এরকম ভাবে যখন আমরা দলগত বিষয় নিয়ে আমাদের জ্ঞান বিবেক সবগুলান বিসর্জন দেই, যারা দল করে না এরা নিরপেক্ষ হয়, এরাই জ্ঞানী হয়, আর এরাই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমেরিকার সাথে বাংলাদেশের জি তুলনা করেন, কি কি আপনি মানুষ! স্যার, ক্যাপ্টেন স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের এই মানুষগুলাকে একটু উপদেশ দেওয়ার জন্য আপনার সক্ষমতা দরকার আছে। আপনি যদি ভালো করে উপদেশ দেন, বিএনপির মানুষগুলো বুঝবে, না হলে আমরা আবার একটা ধোঁকার মধ্যে পড়বো। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আবু মুসা, আজকে আবু মুসা আনমিউট করেন, বলেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মুনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত আছেন ক্যাপ্টেন রাজু স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, তারেক রহমান কেন দেশে আসে না, তো আমি এই বিষয়টা নিয়ে ক্যাপ্টেন রাজু স্যারের কাছে একটা বিষয় জানতে চাই। আপনি হয়তো ইতিমধ্যে দেখেছেন আমাদের বাংলাদেশে সুব্রত পাইন গ্রেপ্তার হয়েছে। তো এটা অনেকগুলো মিডিয়া বা পোর্টাল নিউজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে হত্যার একটা পরিকল্পনা ছিল সুব্রত পাইনের মাধ্যমে। তাহলে এই বিষয়টা আপনার কতটুকু নলেজ আছে বা এর সত্যতা কতটুকু আছে, এটা নিয়ে যদি আপনার কোনো নলেজ থাকে এটা নিয়ে একটু শেয়ার করবেন। একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমান আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বিএনপির সুখে দুঃখে আমরা সবসময় দেখতে পেয়েছি, কিন্তু বর্তমান এই রাজনীতির কান্তি লগ্নে এই গুরুত্বপূর্ণ একটা সময়ে কিন্তু আমরা উনাকে হঠাৎ করে কেন আড়াল হয়ে গেল রাজনীতি থেকে, উনাকে কেন দেখতে পাচ্ছি না?
তো এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো জানার থাকে কিছু উনি তো বলবেন। চিকিৎসার জন্য ধন্যবাদ। ব্যাংককে আছেন, উনি তো আড়াল হন নাই, উনি মির্জা ফখরুল ইসলাম সাহেব চিকিৎসার জন্য ব্যাংককে আছেন, কিন্তু আড়াল হয়ে যান নাই, তো চিকিৎসার জন্য আছেন হয়তোবা এই জন্য কথা বলছেন।